অগ্নিরাশি প্রদান করে কনফিডেন্স, অ্যাগ্রেশন এবং সাহস, যা জলরাশির অভাব থাকে। নমস্কার, অ্যাস্ট্রোস্কোপ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব জীবনসঙ্গীর নির্বাচনের কিছু অজানা সূত্র, যেগুলো দিয়ে আমরা জানতে পারবো যে আমাদের পার্টনার যে হবে তাদের সাথে আমাদের ম্যাচিং হবে কি হবে না। জীবনসঙ্গী নির্বাচন জ্যোতিষশাস্ত্রের এক জটিল বিষয়। আমরা অনেকেই দেখি যে বিবাহের আগে অনেকে কুণ্ডলী ম্যাচিং বা জোটক বিচার করিয়ে থাকেন। সবার মত হলো এই যে স্বামী স্ত্রীর মধ্যে মিলমিশ হবে তো। এই ছোট্ট প্রশ্নের পিছনে রয়েছে কিন্তু অনেক বিশালতা। জোটক বিচারে অষ্টকূট ম্যাচিং করানো হয়, জাতক জাতিকার ইন্ডিভিজুয়াল বার্থ চার্ট দেখা হয়, জাতক জাতিকা একসাথে থাকার সময় তাদের মতের মিল হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আর এই মতের মিল বা মনের মিলের যখনই প্রসঙ্গ আসে তখনই আবশ্যক হয়ে পড়ে চন্দ্রের, কারণ চন্দ্রই নির্দেশ করে আমাদের মন। তাই অষ্টকূট বিচারের ক্ষেত্রে কিন্তু রাশি মৈত্রী মেলানোটা খুব ইম্পর্ট্যান্ট একটা স্টেপ। কিন্তু একটা জিনিস আমি এখানে ক্লিয়ার করে রাখি, শুধুমাত্র রাশির ম্যাচিং কিন্তু ফাইনাল কনক্লুশন নয়। অষ্টকূট বিচারের পাশাপাশি থাকবে ইন্ডিভিজুয়াল বার্থ চার্ট, সেভেন্থ লর্ড এবং শুক্রের আলাদা আলাদা বিচার। প্রথমে আমরা দেখব তত্ত্বগত দিক থেকে রাশির ম্যাচিং কীরকম টাইপের হয়। আমরা জানি যে তত্ত্ব অনুযায়ী রাশি হয় 4 প্রকারের, যথা অগ্নি, পৃথ্বী, বায়ু এবং জল। প্রত্যেক তত্ত্বের যেমন 3টি করে রাশি থাকে। যদি অগ্নিতত্ত্বের সাথে বায়ু রাশির সম্পর্ক হয় তাহলে আগুন জ্বলতে গেলে বায়ুর দরকার হয়। বায়ু রাশির কোনো লোক অগ্নি রাশিকে কিন্তু আরও এগিয়ে নিয়ে যেতে পারে। আবার দেখবেন বায়ু গরম হয়ে গেলে নিজের ডিরেকশন চেঞ্জ করে উপর দিকে উঠে যায়। তাই অগ্নি রাশি পারে বায়ু রাশির জীবনের দিশা পাল্টাতে। যদি জলরাশির কোনো তত্ত্বের সাথে পৃথ্বী রাশির সম্বন্ধ হয় তাহলে কীরকম হবে? জলরাশি, যেমন এখানে আমি উদাহরণ দিয়েছি, জলরাশি মানে কর্কট, বৃশ্চিক, মীন, এদের সাথে যদি পার্টনার হয় বৃষ, কন্যা বা মকর, তাহলে দেখবেন জল কিন্তু মাটির ওপরে থাকে। তাই জলরাশির দরকার তাকে ধরে রাখার মতো শক্ত এক সাপোর্টের। আবার পৃথ্বী রাশির দরকার জলের সজীবতা। জলের উপস্থিতিতে পৃথ্বীর রুক্ষতার মধ্যে নতুন প্রাণের সঞ্চার ঘটে। অনেকে বলেন যে অগ্নি রাশির সাথে নাকি জলরাশির কম্প্যাটেবিলিটি হয় না। আগুনকে একমাত্র নেভাতে পারে কিন্তু জল। অগ্নি রাশির মধ্যে যে ইমোশনের ঘাটতি থাকে তা পূরণ করে জলরাশি। আবার দেখবেন স্বাভাবিক জলের ক্ষমতার চেয়ে জলীয় বাষ্পের ক্ষমতা কিন্তু অনেক বেশি হয়। অর্থাৎ অগ্নি রাশি জলরাশিকে উদ্দীপিত করতে পারে, সেই জলরাশিকে বাষ্পীভূত করতে পারে, যার ফলে জলরাশির কর্মক্ষমতা অনেকাংশে বেড়ে যায়। আর এইভাবে অগ্নিরাশি প্রদান করে কনফিডেন্স, অ্যাগ্রেশন এবং সাহস, যা জলরাশির অভাব থাকে। আবার দেখুন, যদি বায়ু রাশির সাথে পৃথ্বী রাশির সম্বন্ধ হয় তবে পৃথ্বী রাশি প্রদান করে তাদের ভেতরকার ধীর স্বভাব, স্টেবিলিটি, প্র্যাকটিক্যাল নেচার, যোগায় তাদের ভেতরে লয়ালিটি, কমিটমেন্ট, যা বায়ু রাশির অভাব থাকে। আবার বায়ু রাশি প্রদান করে তাদের ভেতরের কমিউনিকেশন স্কিল, যে কোনো প্রবলেম সলভিং ক্যাপাসিটি। এনারা রিলেশনশিপে একদম সৃজনশীল মনোভাব বা ইউনিকনেস প্রদান করে, যা স্থবির পৃথ্বী রাশির অভাব থাকে। জেনারেলি দেখা যায় যে অগ্নি রাশির সাথে বায়ু রাশির এবং পৃথ্বী রাশির সাথে জলরাশির কম্প্যাটেবিলিটি খুব ম্যাচ করে। এইবার দেখা যাক ছকের ঘরগুলি থেকে আমরা কিভাবে জীবনসঙ্গী নির্বাচন করব, যেখানে আমরা সূত্রগুলোকে বলবো। কোনো রাশির সাথে তার যদি পঞ্চম এবং নবম রাশির সম্পর্ক হয় তাহলে খুব ভালো ম্যাচিং হয়। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে জাতকের যদি বৃষ রাশি হয়, তার পঞ্চম রাশি হচ্ছে কন্যা, মানে জাতিকার হতে হবে কন্যা রাশি অথবা মকর রাশি। তাহলে দেখুন পঞ্চম এবং নবম সম্পর্ক হলো, জাতকের থেকে পঞ্চম নবম। আবার কন্যা থেকেও জাতিকার থেকেও যদি আপনি ক্যালকুলেট করেন সেখানেও দেখবেন পঞ্চম নবম সম্পর্কই হবে। এখানে শুধু জাতকের ক্যালকুলেশনটাকে আমি দেখিয়েছি। এখানে ম্যাচ করতে গেলে কিন্তু গ্রহদের শত্রু মিত্র সম্পর্কের থিওরিটাও অ্যাপ্লাই করতে হবে। এই সংক্রান্ত ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে দেখতে পারেন। আবার কোনো রাশি থেকে তৃতীয় এবং একাদশেরও সুন্দর মিল পাওয়া যায় যদি শুক্রের সাপোর্ট থাকে। যেমন কন্যার জন্য বৃশ্চিক এবং কর্কট সুন্দর ম্যাচিং হয়, কিন্তু তাতে কিন্তু শুক্রকে সাপোর্ট করতে হবে, শুক্রের সাপোর্ট থাকতে হবে। এখানে দেখুন কন্যা রাশি, এদের মধ্যে একাদশ ঘর হচ্ছে কর্কট এবং তৃতীয় ঘর হচ্ছে বৃশ্চিক। আচ্ছা, এবার কোনো রাশি থেকে যদি সেকেন্ড 12 সম্পর্ক হয়, মানে যদি
দেখুন বৃশ্চিক রাশির জাতক এবং ধনু রাশির জাতিকা, এখানে সম্পর্ক কি হলো, বৃশ্চিক রাশি থেকে সেকেন্ড ঘর হচ্ছে ধনু, তার মানে দ্বিতীয় সম্পর্ক। আবার ধনু রাশির 12th লর্ড মানে 12th ঘর হচ্ছে বৃশ্চিক, তার মানে 12 নম্বর সম্পর্ক হলো। তার মানে এখানে আমরা পাচ্ছি দ্বিতীয় দ্বাদশ সম্পর্ক। এই রকম যদি হয় তাহলে ম্যাচিং না করানোটাই ভালো। কিন্তু ব্যতিক্রমটা হলো যদি রাশির অধিপতিগণ পরস্পরের মিত্র হন তবে ম্যাচিং হতে পারে। যেমন বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল, ধনু রাশির অধিপতি বৃহস্পতি, মঙ্গল এবং বৃহস্পতি পরস্পরের মিত্র, তাই এখানে ম্যাচিংটা হতে পারে। আবার দেখা যায় যে কোনো রাশি থেকে তার পার্টনারের রাশি ষষ্ঠ বা অষ্টম, তাহলে কিন্তু ম্যাচিং হয় না। কিন্তু এখানে একটা সূত্র বলি, সেই সূত্র আগের মতো, যদি অধিপতিগণ পরস্পরের মিত্র হন এবং শুক্র শুভভাবে দুজনের কুণ্ডলিতেই থাকে তাহলে ম্যাচিং হবে। যেমন এখানে ধনু রাশির জাতক এবং কর্কট রাশির জাতিকা, এখানে সম্পর্ক কি হলো, ধনু রাশির সাপেক্ষে কর্কট হচ্ছে অষ্টম ঘর, আবার কর্কটের সাপেক্ষে ধনু হলো ষষ্ঠ ঘর, তার মানে এখানে 6-8 সম্পর্ক হলো। এই সম্পর্ক কিন্তু ভালো হয় না। কিন্তু যদি দেখা যায় যে এদের দুজনেরই দেখুন অধিপতি সেম, মানে অধিপতি বন্ধু, মানে বৃহস্পতি ধনু রাশির অধিপতি, আবার কর্কটের অধিপতি হচ্ছে আপনার চন্দ্র, তার মানে যেহেতু অধিপতিরা দুজন পরস্পরের মিত্র, তাই এখানে হতে পারে সম্পর্ক ভালো। কিন্তু আরেকটি কন্ডিশন হচ্ছে দুজনের চার্টেই শুক্রকে শুভ ঘরে থাকতে হবে, মানে হয় লগ্নে থাকতে হবে নাহলে 7th থাকতে হবে, দুজনকেই থাকতে হবে। যদি একজনের শুক্র থাকে তাহলে সে সম্পর্কটাকে বেশি টিকিয়ে রাখতে চাইবে, যার শুক্র সাপোর্ট করবে না সে কিন্তু সম্পর্কে সেই জৌলুসটা পাবে না। সেই জন্যই বলছি যে কম্প্যাটিবিলিটি তখনই হবে যখন শুক্র শুভভাবে থাকবে। যদি শুক্র শুভভাবে না থাকে তাহলে কিন্তু কম্প্যাটিবিলিটি কোনো মতেই হবে না। মানে আমি দেখেছি যে ষষ্ঠ অষ্টম সম্পর্ক খুব একটা কিন্তু লাস্টিং করে না। এরপরে আমরা দেখব যে চতুর্থ এবং দশম সম্পর্ক। কারোর রাশি থেকে চতুর্থ ও দশম সম্পর্ক কিন্তু একেবারেই বাদ দিয়ে চলা উচিত। যেমন তুলা রাশির জাতক, চতুর্থ ঘর হচ্ছে মকর, আবার দশম ঘর হচ্ছে কর্কট, জাতিকা থেকে হিসাব করলেও সেরকম জিনিস পাওয়া যাবে। এই রকম চতুর্থ এবং দশম সম্পর্ক কিন্তু অ্যাভয়েড করে চলাটা বেশি ভালো। এবার বলি যে জাতক এবং জাতিকার রাশি যদি পরস্পরের ঠিক উল্টো হয়, মানে যদি সমসপ্তম সম্পর্ক হয়, যেমন জাতকের রাশি হলো মিথুন এবং জাতিকার রাশি হলো আপনার ধনু, তাহলে দেখুন মিথুন এবং ধনু পরস্পরের সমসপ্তম, ঠিক আছে? এই রকম সমসপ্তম রাশি যেন জাতিকার না হয় বা জাতকের না হয়। অর্থাৎ এই সমসপ্তমে যদি আমাদের পার্টনারের হয় মানে রাশি হয়, তাহলে পরে কিন্তু অনেক প্রবলেম চলে আসে। আবার জাতক জাতিকার যদি একই রাশি হয়, দেখুন জাতক জাতিকা এখানে দুজনেরই সিংহ রাশি। অনেকে বলেন যে জাতক জাতিকার একই রাশি হলে পরে বিবাহ ঠিকঠাক হয় না, কিন্তু এখানে আর একটা ফর্মুলা আছে, কি যদি তাদের ডিগ্রি বেশি কমের জন্য নক্ষত্র আলাদা আলাদা হয়ে যায় তাহলে কিন্তু ম্যাচিং হতে পারে। যেমন দেখা গেল জাতক জাতিকার দুজনেরই সিংহ রাশি, কিন্তু একজনের দেখা গেল উত্তর ফাল্গুনী নক্ষত্রে আছে চন্দ্র, আর একজনের দেখা গেল পূর্ব ফাল্গুনী নক্ষত্রে আছে চন্দ্র, তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, ঠিক আছে? যেমনটা আমি আগেই বললাম যে রাশি মেলানোটা কিন্তু খুব ছোট একটা অংশ মাত্র। এরকম অনেকেই আছেন যাদের রাশিগত মৈত্রী হয়নি, অষ্টকূট বিচারেও 36 পয়েন্টের মধ্যে 18 কম পেয়েছেন, কিন্তু তারা কিন্তু হ্যাপি কাপল। কিন্তু কি করে হলো? ইন্ডিভিজুয়াল বার্থ চার্টে বাকি গ্রহদের মিলিত মিশ্র ফল বিভিন্নভাবে চন্দ্রকে, সপ্তম ভাবকে বা ভাবপতি গ্রহকে বিশেষভাবে প্রভাবিত করে। তাই সম্পূর্ণ বার্থ চার্টে গ্রহগুলিকে ভালো করে পর্যালোচনা করার পরই সম্বন্ধ টিকবে কিনা, মনের মিল হবে কিনা, তা কিন্তু বিচার্য বিষয়। ঠিক আছে, আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব। ভিডিওটি কেমন লাগলো প্লিজ জানাবেন কমেন্ট করে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং।